আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যা ঘটবে বলে ভয় ছিল তাই ঘটল। ইসরায়েল গাজাকে দুই টুকরো করে দিয়েছে। ইসরায়েল ধীরে ধীরে গত এক মাস ধরে এটার উপর কাজ করছিল, আর আন্তরিকভাবে যে কাজটা তারা করছিল সেটাই এখন তারা সফল হয়েছে। গাজার যে অংশটি হলুদ লাইনের বাইরে, সেখানে ইসরায়েলের উপস্থিতি আছে। গাজার ওই এলাকাগুলোতে ইসরায়েল দুটো ভাগ সৃষ্টি করছে। এক অংশ হচ্ছে গাজার যেটা স্বাধীন অংশ, যেখানে গাজার লোকেরা আছে, এবং অপরটি হলো গাজার বাকি অংশ, যেখানে ইসরায়েল স্থায়ীভাবে অবস্থান করছে। হলুদ লাইনের বাইরে যে অংশ আছে সেখানে মিলিশিয়াদের মতো যারা সুদানে সন্ত্রাসী হামলা করছে, নামে যারা মুসলিম, জিও ভাই আল্লাহু আকবার বলে, কিন্তু ইসলাম ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, সেই ধরনের মিলিশিয়া মিলিটারি গ্রুপ, ফিলিস্তিনের গদ্দার গ্রুপ এবং আরও অনেক গ্রুপকে সেখানে রাখা হবে। হলুদ লাইনের বাইরে নিয়ন্ত্রণ থাকবে এই সন্ত্রাসবাদীদের, যারা ইসরায়েলের সমর্থক। আর ভেতরের হলুদ লাইনের এলাকার উপর হামাসের নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ গাজা দুটো টুকরো হয়ে গেছে। ভেতরের অংশে হামাস আর বাহিরের অংশে সেই সন্ত্রাসী সংগঠনগুলো চালাবে, যাদের নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলের হাতে আছে। অন্যদিকে ইসরায়েলকে হামাস আরও 2 থেকে 3টি লাশ ফেরত দিয়েছে। ইসরায়েল এখন পরীক্ষা করছে যে হামাস যে লাশগুলো দিয়েছে সেগুলো কি সত্যি আমাদের নিজেদের লোকদের লাশ কিনা, কারণ লাশগুলোর অবস্থা ঠিক নেই। অন্যদিকে ইসরায়েলও 30টি ফিলিস্তিনির লাশ গাজাকে ফেরত দিয়েছে। 30টি লাশের অবস্থাই এমন যে সেগুলোকে শনাক্ত করা প্রায় অসম্ভব, কিন্তু এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে হত্যা করার আগে তাদের নির্যাতন করা হয়েছে, হাত পা বেঁধে রাখা আছে এবং শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। এদিকে গাজার ভেতরে ইসরায়েলের জেলের মধ্যে গাজা ও ফিলিস্তিনের মেয়েদের, নারীদের সঙ্গে কি করা হয়েছে তার ভিডিও বানানো হয়েছে। আমি তা এখানে খোলাখুলি ব্যাখ্যা করতে পারছি না, বলতে পারছি না। জেলের মধ্যে গর্ভবতী নারীদেরও ইসরায়েলি সৈন্যরা ধর্ষণ করেছে। আর সেই জেলের প্রধান, যিনি একজন মহিলা কমান্ডার ছিলেন, তিনি এই ভিডিও প্রকাশের অনুমতি দেন, যাতে পুরো পৃথিবীতে ইসরায়েলের ভয় আরও ছড়িয়ে পড়ে। কিন্তু উল্টোটা ঘটেছে। পৃথিবীর যেসব দেশ গতকাল পর্যন্ত ইসরায়েলের পক্ষে ছিল, তারাও এখন ইসরায়েলের এই হিংস্রতা ও পশুত্ব দেখে ইসরায়েলের পাশে দাঁড়াতে ভয় পাচ্ছে। ভাবুন তো, যে নারী আরেক নারীর ইজ্জত লুটতে দেয়, ভিডিও বানায় আর তা ছড়াতে সাহায্য করে, সে নারী কতটা জঘন্য হতে পারে। আর শুনুন, যখন সে নারী কমান্ডারের বিষয়টি ফাঁস হলো, তখনও তার কোনো শাস্তি হয়নি, শুধু নিজের থেকে সে পদত্যাগ করেছে, ব্যাস কাজ শেষ। এদিকে রিপোর্টে এসেছে যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালিয়ে গড়ে প্রতিদিন 10 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গতকালও ইসরায়েল গাজায় ইয়েলো লাইনের ভেতরে হামলা করেছে, যেখানে 3 থেকে 4 জন মারা গেছে। ওদিকে ইসরায়েলের জেলের ভেতরের ভিডিওগুলো বারবার প্রকাশ করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে। দেখুন, ইসরায়েলের চরমপন্থী নেতা বেন গভির নিজে গিয়েছে সেই জেলে, যেখানে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চলছে। মানবাধিকারের মুখে ইসরায়েল প্রস্রাব করছে, এমন দৃশ্যই এখন পৃথিবী দেখছে। সবাই চুপ আছে, সব আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংস্থা, সবাই এই ভিডিও দেখে ফেলেছে। বেন গভির ফিলিস্তিনিদের উপর জেলে যে অত্যাচার চলছে তা দেখিয়ে বলে, আমরা এদের সবাইকে ফাঁসি দেব। ওদিকে বাইতুল মুকাদ্দাসও এখন মুসলমানদের হাত থেকে চলে গেছে। এখন যদি কোনো মুসলমান বাইতুল মুকাদ্দাসের দিকে যায়, তাকে গ্রেফতার করা হচ্ছে। জাত যেমন নোংরা, কাজও তেমন নোংরা। এখন এই নোংরা নালার পোকা ইসরায়েলের এই দৃশ্যগুলো দেখুন। ইসরায়েলের যে বসতি স্থাপনকারীরা ওয়েস্ট ব্যাংকে আছে, সেই ইসরায়েলি সেটেলাররা, ইহুদি মানুষগুলো ফিলিস্তিনিদের এলাকায় ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের গাড়িতে আগুন দিচ্ছে, তাদের ঘরে আগুন লাগাচ্ছে, মাঠে আগুন লাগাচ্ছে, তাদের সম্পত্তি নষ্ট করছে। খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের উপর এই জুলুম চাপানো হচ্ছে, যাতে ভয় পেয়ে তারা নিজেরাই ওয়েস্ট ব্যাংক ছেড়ে চলে যায়। আর নোংরা নালার পোকা সাদা শুকর ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিল ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের উপর দখল নেবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ওয়েস্ট ব্যাংক, যে ভিডিও এখন সব জায়গায় ছড়িয়ে আছে। এমনকি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হোক বা অন্য কোনো মন্ত্রী, সবাই একসুরে বলেছিল যে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের উপর দখল নেবে না। কিন্তু তার 4 দিন পর নেতানিয়াহু ঘোষণা করল, আমরা তো স্বাধীন দেশ, আমরা যা চাই তা করতে পারি। ডোনাল্ড ট্রাম্পের মুখে যেন নেতানিয়াহু প্রস্রাব করে দিলেন। আর আজ আবার নেতানিয়াহু ঘোষণা করেছে, আমরা ওয়েস্ট ব্যাংকে 2000টি নতুন ইহুদি বসতি অনুমোদন করছে, মানে 2000টি ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে ফেলা হবে। একটি ঘরে গড়ে 5 থেকে 6 জন মানুষ থাকে, তাই 2000টি ঘর ভাঙলে হাজার হাজার ফিলিস্তিনি ওয়েস্ট ব্যাংকে গৃহহীন হয়ে যাবে। আরব দেশগুলো ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে, তারা ফিলিস্তিন ও গাজাকে ইসরায়েলের হাতে বিক্রি করে দিয়েছে। আপনি রেকর্ড দেখুন, ইসরায়েল কখনোই সিজ ফায়ার মেনে চলে না। এর সবচেয়ে বড় উদাহরণ লেবানন। এখন আবার তুরস্ক মাঝখানে লাফ দিয়েছে, যদিও তুরস্কের কিছুই করার নেই। তুরস্ক বলছে তারা চেষ্টা করছে যেন গাজার যুদ্ধবিরতি নিয়ে সব আরব দেশকে একত্র করে একটি বৈঠক ডাকা যায়। এখনও নিশ্চিত নয় ইসরায়েল সে বৈঠকে যোগ দিবে কিনা। আমার ধারণা ইসরায়েল আসবে না, এটা শুধু ছবি তোলার খেলা হবে, রিল বানানো হবে, ভিডিও বানানো হবে। তুরস্ক আবার এক ব্যর্থ চেষ্টা চালাবে, বাস্তবে কিছুই হবে না। যাই হোক, এরদোয়ান বলেছে ইসরায়েল নির্দোষ কিভাবে হতে পারে, যখন সে গাজায় শিশুদের হত্যা করছে এবং হামলা চালাচ্ছে।
তাদের কাছে আছে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ মিসাইল, পারমাণবিক অস্ত্র এবং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার। তাহলে বলুন, এমন ইসরায়েল কিভাবে নির্দোষ হতে পারে? সর্বশেষ যে তথ্য ওয়েস্ট ব্যাংকের ভেতর থেকে এসেছে তাতে জানা গেছে ওয়েস্ট ব্যাংকের ভেতরে ইসরায়েল 1000-এরও বেশি ব্যারিকেড বসিয়ে দিয়েছে। ব্যারিকেড মানে চেক পয়েন্ট। ফিলিস্তিনিদের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে যে যদি কেউ নিজের এলাকা থেকে বেরিয়ে যায়, ফিরে আসতে গেলেই তাদের পথে চেক পয়েন্টে পড়তে হবে। একটা জায়গায় ইসরায়েলি সেনা আর সেটলাররা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইয়েমেনের হুতিদের জবাব নেই। পৃথিবীতে কোথাও কিছু ঘটলে তারা শক্তিশালী না হলেও যে দৃঢ় অবস্থান নেয় তা ইরানও নিতে পারে না। জানেন কি, হুতিরা জাতিসংঘের 43 জন কর্মীকে ইয়েমেনের ভেতর থেকে গ্রেফতার করেছে। খবরটা শুনুন। এই 43 জন ইউএন কর্মীকে হুতিরা হত্যা করেনি, বরং জেলে রেখেছে এবং বলেছে এরা আমাদের ও ফিলিস্তিনের গাজার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে, তাই তাদের বিরুদ্ধে এখন মামলা চলবে। একটা ছোট দেশ আছে কমোরোস। এই দেশটিও দক্ষিণ আফ্রিকার মামলার সঙ্গে যোগ দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। যে মামলায় দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ এনেছে: গণহত্যা, নারী নির্যাতন এবং নানান রকমের জুলুম। এমন অনেক দেশই এখন দক্ষিণ আফ্রিকার সেই মামলার সঙ্গে যুক্ত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে খবর এসেছে যে ইরাকের ভেতরে হজরত শাবি নামের একটি গ্রুপ আছে, আর ইসরায়েল এই গোষ্ঠীকে লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করার পরিকল্পনা করছে। আক্রমণের প্রস্তুতি চলছে, অপারেশনের প্রস্তুতি চলছে। হজরত শাবি এটা ইরাকের একটি প্রভাবশালী যুদ্ধদল, ইরাকের সমর্থক লড়াকু গোষ্ঠী যারা মুসলমানদের পক্ষে দাঁড়ায় এবং ইরানের স্টাইলে লড়াই করে। লেবানন, সিরিয়ার মতোই ইসরায়েল এখনও ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে একটি রিপোর্ট এসেছে। ব্যক্তিগতভাবে আমি এতে পুরো বিশ্বাস করছি না, তবু সামনে এসেছে বলেই জানাচ্ছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গাজায় যে সেনা মোতায়েন করা হবে তা নন মুসলিম হবে না, মুসলিম সেনা হবে। অর্থাৎ গাজার ভেতরে মোতায়েন হবে মুসলিম দেশের সৈন্যদল। রিপোর্টে বলা হচ্ছে পাকিস্তানের 20,000 সেনা গাজায় মোতায়েন হবে। তবে আপনি কোন মুসলিম দেশের উপর ভরসা করবেন? সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো আমাদের ভেতরে ভরে আছে, যারা পেছন থেকে ছুরি মারে। ইসরায়েলের বিরুদ্ধে আজও লন্ডনে বিক্ষোভ অব্যাহত আছে। ফিলিস্তিন ও গাজার সমর্থনে মানুষ রাস্তায় নেমেছে। ওদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলা প্রতিদিন চলছে। সকাল সন্ধ্যা আক্রমণ অব্যাহত। এইমাত্র যে হামলা হয়েছে তাতে এক লেবানিজ নাগরিক ইসরায়েলের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন, যিনি সাধারণ মানুষ ছিলেন। উল্টো এই হারামি ইসরায়েল বলছে হিজবুল্লাহ নাকি সিজ ফায়ার ভাঙছে। পুরো দুনিয়া দেখছে, কেউ দেখুক বা না দেখুক। আমি প্রতিদিন আপনাদের দেখাচ্ছি যে ইসরায়েল প্রতিদিন লেবাননে হামলা করছে, সকাল সন্ধ্যা সিজ ফায়ার ভাঙছে। আর উল্টো ওরাই বলছে হিজবুল্লাহ আবার নিজেদের পুনর্গঠন করছে, অস্ত্র আমদানি করছে, মিসাইল এনেছে, প্রস্তুতি নিচ্ছে। হামলা এখনো করেনি, শুধু প্রস্তুতি নিচ্ছে। আর এ কারণেই এই নোংরা ইসরায়েল বলছে সিজ ফায়ার ভেঙে গেছে। এদিকে খবর এসেছে ইজিপ্ট এখন মধ্যস্থতায় নেমেছে ইরান ও IAEA এর মধ্যে সমঝোতা করানোর জন্য। ইজিপ্ট চাইছে ইরান যেন IAEA এর সঙ্গে নতুন চুক্তি করে, কারণ দুপক্ষের মধ্যে যে গভীর দূরত্ব তৈরি হয়েছে সেটি মেটাতে ইজিপ্ট সক্রিয় ভূমিকা নিচ্ছে। ওদিকে মোসাদ প্রধান বলেছেন ইরান নাকি আর ইউরেনিয়াম বা পারমাণবিক উপাদান তৈরি করতে পারছে না, কারণ আমেরিকা তার বহু সাইট ধ্বংস করে দিয়েছে। এছাড়া মোসাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে 12 দিনের যুদ্ধে ইরানের যে গোপন কেন্দ্রগুলো ছিল, যেগুলো পারমাণবিক ও ইউরেনিয়াম প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল, সেগুলো তারা ধ্বংস করেছে। তবে 2 দিন আগেই আমি আপনাকে দেখিয়েছিলাম ইরান তার সামরিক ঘাঁটি, মিসাইল ঘাঁটি, ইউরেনিয়াম ও পারমাণবিক সাইটগুলো ব্যাপকভাবে আপগ্রেড করছে। এদিকে ইরান সদিচ্ছা দেখিয়ে জার্মানির এক নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে, যার উপর অভিযোগ ছিল সে পশ্চিমাদের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। তাকে এখন মুক্তি দেওয়া হয়েছে। IAEA এর প্রধান আবারও ইরানকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন তাদের পারমাণবিক সাইটগুলোর নিয়ন্ত্রণ ও পরিদর্শনের সুযোগ দেয়, যাতে তদন্ত চালানো যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।